ইরফানের উপর তার পুরো ভরসা আছে, তাই দ্বিমত করার প্রশ্ন নেই। বন্ধুর জন্য এটুকু করাই যায়। তার ফ্যামিলির প্রবলেম নেই তেমন, এ কারণে সে যেভাবেই বিয়ে করুক না কোনো প্রবলেম নাই। ইরফান তার মায়ের জন্য আপাতত বিয়েটা করে নেয়। সে রাগের মাথায় ধূপধাপ মেরে দিতে পারে ভেবে শুদ্ধকে বলেছিল যেন মেয়েটার সাথে তার ভাবনা অনুযায়ী আলোচনা করে, কিন্তু শুদ্ধ বাদরামি করে বলেনি। ইরফানও দুদিন টুকটাক অফিসের কাজে ব্যস্ত ছিল। এরপর মনে মনে ভেবেছিল শুদ্ধকে দিয়ে এসব হবে না, এই বাদর কাজ আরও ঘেঁটে দিবে। সে যে নিজেই মেয়েকে বলবে সে উপায়ও নেই। উপায় আছে, তবে সে কাউকে বুঝিয়ে বলবে এই ধৈর্য তার নেই। দেখা যাবে সেই মেয়ে বোঝার চেয়ে তার হাতে থাপ্পড়ই খেয়েছে বেশি। না দেখার আগ পর্যন্ত যতবার বুঝেছে অপরিচিত মেয়ে তার বউ, ইরফান নেওয়াজের বউ অন্য একটা মেয়ে, ইরফানের ভীষণ রাগ উঠে যায়। সেখানে সে কি করে মেয়েটাকে বোঝাবে? এসব অশান্তির মাঝে হঠাৎ সেই রেস্টুরেন্টের মাইরাকে দেখে ইরফান অবাক হয়। এই মেয়ে গ্রাম ছেড়ে তাদের শহরে কেন বুঝেনি? তারপর রেস্টুরেন্ট থেকে বাড়ি এসে যখন দেখলো তার বউ অন্য কেউ নয় বরং মাইরা, ইরফান স্তম্ভিত হয়। মাইরার চঞ্চলতা দেখে ইরফান ধরেই নিয়েছিল এই মেয়েকে সেই জীবনে মানাতে পারবে না। রাগে সব জ্ঞান হারিয়ে মাইরাকে ধূপধাপ মেরেও দিত। ইরফানের মাথায় কিছু খেলে, মাইরা তো তাকে চিনে না, তাহলে তাকে অন্য কেউ ভেবে বিয়ে করে নিল কেন? হ্যাঁ, এজন্যই বাচ্চা মেয়েদের মন দিতে নেই। তার শুনে ভালো লেগেছিল, আবেগে ছুটে আসতো। সময় মতো তাকেই আরেকজন ভেবে বিয়ে করে নিয়েছে। রাগে মাথায় আগুন জ্বলে ওঠে। সব ভাবনা রেখে ইরফান সোজা গ্রামে যায় সেই ছেলের কাছে যাকে মাইরের বিয়ের খবর দিতে বলেছিল। তার মাথায় বারবার একটাই খেলে, আজ তার জায়গায় অন্য কেউ হলে তার বাটফালোয়ারকেও অন্য কেউ ছুঁয়ে দিত। মাথার মগজ বোধহয় ভেতরে পড়ছে রাগের চোটে। মাইরাকে তো সে পরে দেখে নেবে, আগে বাস্টার্ডকে গ্রামে পুঁতে রেখে আসবে। মাইরের খোঁজ রাখা সেই ছেলেটি গ্রামের এক ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিল। ইরফান ছেলেটিকে দেখে গাড়ি সাইড করে রেখে গটগট পায়ে এসে ছেলেটির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, কুত্তার বাচ্চা, আমারে খবর দিতে বলি নাই তোরে? ওর বিয়ে আর তুই আমারে খবর দিস নাই? হাওয়া লাগিয়ে ঘুরছিস তুই? মরার পাখনা গজিয়েছে, এজন্য আমারে খবর দিস নাই? ইরফানের এমন আক্রমণে ছেলেটি হতভম্ব হয়ে যায়। ইরফানের কথার ধরনে একটু অবাক, সাথে ভয়ও পায়। সেদিন সে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে মাইরের ব্যাপারে খোঁজ রাখেনি। ইরফান হঠাৎই ছেলেটিকে গাছের সাথে ধাক্কা দিয়ে ডান হাতে শক্ত করে গলা চেপে ধরে। ছেলেটি চোখ বড় বড় করে তাকায়, নিঃশ্বাস নিতে পারছে না। দুহাতে ইরফানের হাত ধরে সরানোর চেষ্টা করে। ইরফান এক চুন ছাড়ল না, চিবিয়ে চিবিয়ে বলে, আমার বাটফ্লাওয়ারকে অন্যকে ছোঁয়ার জন্য অ্যারেঞ্জ করেছিলি, এরপর আবার বাচ্চার স্বপ্ন নিয়ে হেঁটে বেড়াচ্ছিস? এত মিথ্যা স্বপ্ন দেখে বাঁচিস কিভাবে? তোকে তো টুকরো টুকরো করে কুত্তাকে দিয়ে খাওয়ালেও আমার জ্বালা মিটবে না। ছেলেটি বহু কষ্টে মিথ্যা বলে, ভাই ভাই, আমারে মাফ করে দেন, আমি আপনারে ফোনে পাইনি। ইরফান চিৎকার করে বলে, ফোনে পাসনি? আমার সামনে গিয়ে খবর দিবি। দিলি না কেন? এই বল। ছেলেটি ভীতস্বরে বলে, ভাই, আপনার টাকা আপনারে ফেরত দিয়ে দিমু, আমারে সাইরা দেন। ইরফান ছেলেটির গলা আরও শক্ত করে চেপে ধরে, ভস্ম স্বরে দেয়া চোখে দেয়া দাঁতে দাঁত পিষে বলে, ওই টাকার সাথে তোরে বিষ মিশিয়ে খাওয়াবো বাস্টার্ড। কত বড় সাহস তোর, আমার কথা অমান্য করে বুক ফুলিয়ে চলিস? গ্রামের কয়েকজন ছেলে এসে ইরফানকে অবস্থায় দেখে দৌড়ে আসে। ইরফানকে টেনে ছেলেটি থেকে সরিয়ে আনে। ইরফান জ্বলন্ত চোখে তাকায়, চিৎকার করে বলে, তোরাও আমার বাটফালোয়ারকে বিয়ে দিচ্ছিলি? তোদের সবগুলোকে শুলে চড়াবো আমি। ওয়েট। সবগুলো ছেলে ইরফানের বয়সী, কেউ ইরফানের থেকে ছোটই হবে। ইরফানকে দেখে সবাই ভয়ই পেল। অপর পাশের ছেলেটি দুর্বল শরীর নিয়ে গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ল। এদিকে একজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বলে, কে রে তুই? কোন বালের বাটফলার? আর শেষ করতে পারে না। ইরফান তেড়ে গিয়ে চিৎপটাং করে ফেলে দিয়ে দু হাতের সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরে। সবাই হতভম্ব হয়ে যায়। এবার ইরফানকে দেখে ভালোই ভয় পায় সকলেই। ইরফানের জ্বলন্ত চোখে চেয়ে বলে, তুই আমার বাটফ্লাওয়ারের নামে মুখে নিচ্ছিলি? আমার বাটফ্লাওয়ারের নাম? এত সাহস! কথাটা বলে তৎক্ষণাৎ ডান হাত মুষ্টিবদ্ধ করে ছেলেটির নাক মুখ বরাবর 3টে ঘুষি মারে। মন মতো হলো না বোধহয়, রেগে বলে, তোর মুখ আগে ভাঙবো। ওয়েট। এরপর আশেপাশে কিছু খুঁজে একটা ইট পায়, বা হাতে ইট উঁচু করে ছেলেটির মুখ বরাবর বলে, ওইদিকে শুদ্ধ এক কাজে গ্রামে এসেছিল 1 ঘন্টার জন্য, আবার শহরে ফিরবে। রাস্তায় একজন তাকে বলে তার মামাতো ভাই নাকি কাকে মারছে। খুঁজতে খুঁজতে এসে দেখে ইরফানের সত্যি সত্যি একটি ছেলেকে মারার জন্য সব প্রিপারেশন নেওয়া শেষ। শুদ্ধ দৌড়ে এসে ইরফানের হাত থেকে বড় ইটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ টেনে তুলে ইরফানকে।
মাটিতে শুয়ে থাকা ছেলেটির নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। শুদ্ধ ইরফানকে সাপড়ে দৌড়ে বাকি ছেলেদের উদ্দেশ্যে বলে, একে নিয়ে যাও। ইরফান কথাটা শুনে শুদ্ধর দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তুই একে বাঁচিয়ে দিচ্ছিস কেন? ও বাজে কথা বলেছিল আমার। ইরফান থেমে যায়, শুদ্ধকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয়। ছেলেগুলো এখান থেকে ততক্ষণে চলে গিয়েছে। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে ইটের বড় টুকরো ফুটবলের মতো শট দেয়। ইটটি শুদ্ধর পায়ের কাছে আসলে শুদ্ধ লাফ দিয়ে 2 হাত সরে যায়। ইরফান শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ওয়ান ডে তোকে বেঁধে রেখে তোর বউয়ের পিছে কুত্তা লেলিয়ে দেবো আমি, জাস্ট ওয়েট। ইরফান কথাটা বলে জায়গাটি প্রস্থান করে। শুদ্ধ তবদা খেয়ে ইরফানের দিকে তাকিয়ে রইল। এখানে তার বউ কোথা থেকে আসলো? লে হালুয়া। একে তো মাইরা বাচ্চা, তার উপর মাইরা চাঞ্চল্যর কারণে ইরফান সত্যিই নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। এর সাথে আরেকটা রাগ অ্যাড হয়েছে, সে একদিন খোঁজ নেয়নি, আর এই মেয়ে বিয়ের পিড়িতে বসে গিয়েছে। এটা যেন তার মগজে আগুন ধরিয়ে দেয়। সে তো বিয়ে করে ঠিকই ডিভোর্স দিত অন্য কেউ হলে, কিন্তু এই স্টুপিডকে অন্য কেউ বিয়ে করলে তার বাট ফলোয়ারকে অন্য কেউ ছুতে দিত। ভাবতেই মাথায় রক্ত উঠে যায়। সব মিলিয়ে ধূপ ধাপ মাইরাকে মেরে দেয়। এরপর রাগটা একটু কমলে যেইভাবে আর মারবে না, অমনি মাইরা এসে তার মাথা আবারও বিগড়ে দেয়। এত মেরে নিজেকে ভীষণ অসহায় এক প্রাণী মনে হয় ইরফানের। পূর্বের কিছু স্মৃতি নাড়াচাড়া করে দীর্ঘ শ্বাস ফেলে ইরফান। দিনের আলো নিভে রাতের অন্ধকার নেমেছে ধরণীতে। ইরফান বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া শূন্যে উড়ায় দৃষ্টি রাতের কালো আধারে। হঠাৎই ঘরের ভেতর থেকে মাইরা কাশির শব্দ পেয়ে দ্রুত সিগারেট ঠোঁটের ফাঁক থেকে সরিয়ে ডান হাতের মুঠোয় নিয়ে চেপে ধরে। বেলকনির কোনায় ছোট টেবিলের ড্রয়ার থেকে চুনগাম নিয়ে মুখে দেয়। আরেকটি ড্রয়ার থেকে রুম স্প্রে বের করে চারপাশে স্প্রে করে দেয়। তখনই মাইরা বেলকনিতে এসে দাঁড়ায়। সে বুঝেছে ইরফান সিগারেট খাচ্ছিল, কিন্তু হঠাৎই স্ট্রবেরি ফ্লেভার পেয়ে বেলকনিতে এসেছে। বাইরের লাইটের আলো একটু একটু বেলকনিতে এসে পড়ায় মাইরা ইরফানকে কিছুটা অস্পষ্ট দেখতে পায়। এগিয়ে এসে কোমরে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বলে, আপনার সিগারেট এমন স্ট্রবেরি হয়ে গেল কিভাবে? মাইরার কথা শুনে ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায়। হাতের রুম স্প্রে টি টেবিলের উপর রেখে মাইরাকে টেনে বেলকনির রেলিংয়ের সাথে ঠেকিয়ে ইরফান মাইরাকে ঘেঁষে দাঁড়ায়। মাইরা মাথা নিচু করে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অন্ধকারে খুবই ঝাপসা লাগলো ইরফানকে। ইরফান তার 2 হাত তুলে মাইরার 2 গালে রাখে। একদম প্রথম দিন কত থাপ্পড় মারত তার বাটফ্লাওয়ারকে। কথাটা ভেবেই চোখে মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মনে প্রশ্ন জাগে, সেই দাগগুলো কি এখনো আছে? অন্ধকারে মাইরার গালে চোখ বুলায় ইরফান। উত্তর আসে, না নেই। ইরফান মাইরার দিকে চেয়ে আবেগী স্বরে বলে, তীব্র আঘাতের সৃষ্টি দৃশ্যমান ক্ষত সময়ের প্রবাহে একদিন মিলিয়ে যায়, কিন্তু অবয়বহীন ভালোবাসা অদৃশ্য হলেও চিরকাল আসমান থেকে যায়। মাইরার চোখে মুখে বিস্ময়, একটু নয়, কল্পনার চেয়েও বেশি। ইরফানের মুখ থেকে এমন কাব্যিক শব্দ শুনে মেয়েটা বড়সড় ঝটকা খায়। ইরফান আবারও ছোট করে বলে, সরি। মাইরা আরও খানিকটা অবাক হয়ে তাকায়, বিস্ময় কণ্ঠে বলে, সরি বলছেন কেন? ইরফান ঝাপসা কৌতূহলী মাইরাকে তীক্ষ্ণ চোখে পরখ করে। প্রথমে মেয়েটাকে সে টলারেট করতে পারত না, দেখলেই রাগ হতো। তবে ধীরে ধীরে তার সবচেয়ে অপছন্দের এক বাচাল আর চঞ্চল মেয়েকে সে কীভাবে যেন টলারেট করতে শিখে গিয়েছে। কিভাবে ইরফান জানে না, শুধু জানেই মেয়েটা তার ভীষণ অপছন্দের, যার প্রতিটি কাজে সে চরম বিরক্ত হয়, রাগ হয়। আর তারপর কিছু ভেবে সূক্ষ্ম হাসে ইরফান, মৃদুস্বরে বলে, ইউ আর এ ম্যাজিক্যাল গার্ল, তুমি একজন জাদুকারী মেয়ে। কথাটা বলে 2 হাতে মাইরাকে বেলকনির রেলিংয়ের উপর বসিয়ে দেয়। মাইরা ভয়ে মৃদু চেঁচিয়ে ওঠে, আল্লাহ, পড়ে যাব আমি, নামায়। বলতে বলতে 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান তার বাঁ হাতে মাইরার কোমর শক্ত করে জড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, পড়ে যাও, তোমাকে ফেলতেই এখানে তুলেছি। মাইরা ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ খিচে রাখে, আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরে। থেমে থেমে ভীত কণ্ঠে বলে, এখান থেকে আমি পড়ে গেলে মরে যাব, প্লিজ নামায়। ইরফান মাইরার চুলের ভাঁজে মুখ রেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, নিজের হার্টকে কেউ মেরে ফেলতে চায়? মাইরা ভয় পায়, ইরফানের উপর রাগ হয়, রেগে মেগে ইরফানের গলায় কামড় দেয় একটা। ইরফানের চোখে মুখে কিছুটা বিস্ময়, তবে মাইরাকে কিছুই বলল না। মাইরাকে ছাড়লও না, আর একটু শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তার বাট ফ্লাওয়ারকে। একটু নিচু হয়ে মাইরার গলায় মুখ গুজে নাক ঘষে, এরপর ছোট করে একটা চুমু আঁকে।
এরপর ছোট করে একটা চুমু আঁকে। মাইরা ইরফানকে একটা কামড় দিয়ে আরও ভয়ে আছে, তাকে এই লোক এখন কি করবে। ইরফান হঠাৎই তার ডান হাতে মাইরার কাঁধ বরাবর মোটামুটি জোরে এক ধাক্কা দেয়। মাইরা সিটকে পিছন দিকে হেলে পড়ে। মাইরা ভয়ে চিৎকার করে ডেকে ওঠে, শিশলা বলেই মাইরা প্রায় কেঁদে দেয়। ইরফান দু হাতে শক্ত করে মাইরার কোমর চেপে ধরে আছে। মাইরার মাথা থেকে কোমর পর্যন্ত রেলিংয়ের বাইরে হেলে আছে। মাইরা ভয় পেলেও একটু পরেই কান্না থামায়। খেয়াল করে সে পড়ে যায়নি। ইরফান তাকে ধরে রেখেছে। নিজে নিজে শক্তি খাটিয়ে উঠতে চাইলেও পারল না। মাইরার মনে হলো সে হাওয়ায় ভাসছে। তবে ধীরে ধীরে তার ভয় কমল। ভেজা চোখে ইরফানের দিকে তাকালো। অস্পষ্ট দেখল ইরফানকে। ইরফান মাইরার দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। মাইরা ইরফানকে সম্পূর্ণ দেখতে না পেলেও আজ করতে পারল। তার শেষওয়ালা হাসছে। ভেজা চোখে চেয়ে অভিমানী কণ্ঠে বিড়বিড় করে, নিষ্ঠুর শেষওয়ালা। ইরফান মাইরের কথাটা বোধহয় শুনল, তবে ঠোঁটের কোণ থেকে হাসি মুছে গেল না, বরং দীর্ঘ হলো খানিক। মাইরার চোখে চোখ রেখে হঠাৎই সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, আমি হব রাত আর তুমি হবি চাঁদ। জোছনায় এ ঘর আমাদের, তুই হলে রোদ আমি দনু হই, হবে এ শহর আমাদের। তুই হবি ঢেউ আর আমি হব জল, বানাবো সাগর আমাদের। আমি হব দোল আর পূর্ণিমা তুই, রাঙাবো শহর আমাদের। ভার্সিটি যাওয়ার আগে শুধু আজ ফারাহারদের বাড়িতে এসেছে। ফারাহারকে সাথে নিয়ে যাবে এজন্য। ফাইজের বাবা নেই, সেজন্যই মূলত সে আসলো। দরজা ইনায়া খুলেছে, শুধু ফারাহার মাকে সালাম দেয়। ভদ্রমহিলা সালামের উত্তর নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে শুধুর সাথে। ফারাহার পড়াশোনার ব্যাপারে একটু খোঁজ রাখতে বলে। এরপর তিনি তার ঘরে চলে যান। ইনায়া বেশ কিছু নাস্তা সাজিয়ে দিয়েছে শুধুর সামনে। শুধু শুধু চা খেয়েছে। এরপর ইনায়াকে ডেকে পাশে বসতে বলল। ইনায়া শুধুর পাশে বসলে শুধু বুড়োকুসকে বলে, এই বাড়ির সব সার্ভেন্ট কোথায়, তোকে দিয়ে কাজ করায় কেন? ইনায়া অবাক হয়ে বলে, আরে কি বলছো, তুমি এসেছো তাই আমি এইসব এগিয়ে দিলাম। এসব মা ফারাহা আপু শুনলে মন খারাপ করবে। শুধু ফারাহাকে দেখে মনে মনে হাসল। এরপর ভাবলেশীনভাবে বলে, করুক, তোরে দিয়ে কাজ করাইলে আমাকে একটা টোকা দিবি, তাইলে আমি এসে হাজির হয়ে যাব। ফারাহ পাশ থেকে রেগে বলে, সবাই তোমার মতো যে বাড়ির বউকে দিয়ে কাজ করাবে। শুধু পাত্তা দিল না। ইনায়া ফারাহার পাশে গিয়ে বলে, আপু শুধু ভাই মজা করে বলেছে, জানোই তো সে কেমন। ফারাহ মুখ ফুলিয়ে রাখলো। শুধু থমথমে মুখে ফারাহার দিকে চেয়ে উঠে দাঁড়ায়। এরপর শার্টের হাতা গুটিয়ে ইনায়ের উদ্দেশ্যে বলে, তোর ননদের ডোজ লাগবে মনে হচ্ছে, স্পেশাল ডোজ। ইনায়া মৃদু হেসে বলে, বিয়ের মিষ্টি খাওয়ালে না কেন শুধু ভাই? শুধু দ্রুত ইনায়ের দিকে তাকিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আস্তাগফিরুল্লাহ, কে এসব কথা বলেছে? ফারাহ বলে ওঠে, আমি। শুধু অসহায় মুখ করে বলে, হায় হায়, বউ হয়ে বরের সব ফাটিয়ে দিলে। তোমার হাত পা হাঁটু গিরা কবজি পিত্তথলি কিডনি কিচ্ছু কাঁপলো না? ফারাহ অদ্ভুত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। ইনায়া হাসছে। শুধু ইনায়ের দিকে তাকিয়ে বলে, তুই আমার মাও সাও পাও সব। ফাইজকে বলিস না, ও ইরফানের ছোটোখাটো ভার্সন ঝামেলা করবে। ইনায়া মুখ টিপে হেসে বলে, আমি তো বলে দিয়েছি। শুদ্ধর মাথায় হাত দিয়ে বলে, কে? এটা বলে মুহূর্তে স্বাভাবিক হয়ে পকেট থেকে ফোন বের করে। ফাইজের রিসোর্টে সব মেয়ের বয়কট অবস্থা করছে। মেয়েরা বিকি থেমে গিয়ে ফারাহার দিকে তাকায়। ফারাহ শুদ্ধর দিকে চেয়েছিল। শুধু দুষ্টু হেসে এক চোখ টিপ দেয়। ফারাহ থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। শুদ্ধ ফোন কানে ধরে। মাঝখানে ফাইজ, আর চারপাশে ফাইজকে মেসেজ করার জন্য কিউট কিউট মেয়েরা। এক্ষুনি পাঠাচ্ছি। ইনায়া চোখ বড় বড় করে বলে, আরে আমি বলিনি তো, তুমি সব নষ্টামি করছো কেন? শুধু মেকি রাগ করে বলে, তোর সভ্যতা আমি বের করতে বেয়াদব বড় ভাইয়ের পিছে লাগিস? আমার সাথে লাগতে তোর আরও 200 বার জন্মগ্রহণ করা লাগবে। কথাটা বলে শুধু ফারাহার হাত ধরে বাসা থেকে বেরিয়ে যায়। গাড়িতে উঠে শুদ্ধ ফারাহার দিকে চেয়ে বলে, কি হয়েছে পাখি, তুমি রেগে আছো কেন আমার উপর? আমাকে ইয়ে কিনে দিইনি বলে? ফারাহ বুড়োকুসকে তাকায় ফারাহার দিকে। শুদ্ধ চোখে মুখে দুষ্টুমি। ফারাহা মন খারাপ করে বলে, আমাদের বিয়ের ডেট ঠিক করছো না কেন? শুধু কিছু বলতে গিয়েও থেমে যায়। তার ফোনে কল আসায় পকেট থেকে ফোন বের করে নাম্বারটা দেখে ফারাহার দিকে সে মৃদুস্বরে বলে, 2 সপ্তাহ ওয়েট করো, ইনায়া থাকবে না, তাই এগোতে পারছি না, নয়তো লেট হতো না। কথাটা বলে কল রিসিভ করে খুব সিরিয়াসভাবে কথা বলায় ব্যস্ত হয়। ঘাড় বাঁকিয়ে ফারাহার দিকে তাকালে দেখলো ফারাহা তার দিকে চেয়ে আছে।
শুদ্ধ বা হাত বাড়িয়ে ফারাহার ডান হাত আঁকড়ে ধরে। এরপর কথা বলতে বলতেই ফারাহার ডান হাতের উল্টো পিঠে একটু পরপর চুমু খায়। মাইরা ইরফানের পাশের সিটে বসে আছে। ইরফান মনোযোগ সহকারে গাড়ি চালায়, সাথে সাথে ব্লুটুথ লাগিয়ে কারোর সাথে জড়জড় করে ইংলিশে কথা বলছে। মাইরা বুঝতে পারছে না ঠিক, কিন্তু একটু পরপরই ইরফানের দিকে তাকাচ্ছে। মূলত কাল রাতের কথা ভাবছে। ইরফানকে কেমন অন্যরকম লাগছে। কালকে রাতের ঘটনাটুকু ভুলতে পারছে না। ইরফান কি তাকে উদ্দেশ্য করেই গিয়েছে? মাইরাকে যখন বেলকনিতে সোজা করে দাঁড় করিয়েছিল, তখন মাইরা ইরফানকে জিজ্ঞেস করেছিল, আপনি কি হেসেছেন? ইরফান গম্ভীর স্বরে উত্তর ছিল, নো। এরপর মাইরা জিজ্ঞেস করলো, আপনি গান গাইলেন কেন? ইরফানের সেই একই উত্তর ছিল, মাই উইশ। ইরফান কথা বলার মাঝে একবার মাইরার দিকে তাকালে দেখলো মাইরা তার দিকে চেয়ে আছে। গাড়ি থামিয়ে গম্ভীর গলায় বলে, হোয়াট? মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাকে পছন্দ করেন? ইরফানের তীক্ষ্ণ চোখে মাইরার পানে চেয়ে গম্ভীর গলায় বলে, নো। একটু থেমে বলে, ইউ আর দ্য গার্ল আই নেভার লাইক অ্যান্ড আই নেভার উইল। তুমি সেই মেয়ে যাকে আমি কখনো পছন্দ করিনি এবং কখনো করব না। মাইরা একটা কথাও বলল না। একা একাই বেশ কসরত করে গাড়ির দরজা খুলে বাইরে বেরোতে নিলে ইরফান মাইরার হাত টেনে বলে, হোয়াট? মাইরা চোখ নিচে নামিয়ে ছোট করে বলে, ক্লাস শুরু হয়ে যাবে। ইরফান কিছুই বলল না। গাড়ির আধখোলা দরজা খুলে দিতেই সে নিজেই মাইরার দিকে এগিয়ে আসে। মাইরার সাথে ইরফান ঘেঁষে আছে। মাইরা শক্ত হয়ে বসে থাকলো। ইরফান গাড়ির দরজা খুলে দিয়ে মাইরার উদ্দেশ্যে বলে, ছুটির পর ভেতর থেকে বের হবে না, ওকে? মাইরা হালকা মাথা নাড়িয়ে গাড়ি থেকে বেরিয়ে স্কুলের গেটের ভেতর যায়। ইরফান মাইরাকে ভেতরে যেতে দেখে গাড়ি স্টার্ট দেয়। মাইরা ক্লাসে গেল না, সরাসরি কমন রুমের দিকে পথ ধরে। আজ মিলা কলেজ আসবে না বলে দিয়েছে। মাইরার আরও বেশি মন খারাপ হলো। মাথা নিচু করে চুপচাপ হেঁটে কমন রুমের এক কোনায় গিয়ে বসে। এক সাইডে রাখা বেঞ্চের কোনায় গিয়ে বসে মাথা গুজে রাখে দু হাতের উপর। ইরফানের বলা কথাটাই তার ভীষণ খারাপ লাগছে। ইরফানের কাল রাতের করা কাজগুলোই আবার উপরের এই ইরফানের সাথে কেমন গুলিয়ে ফেলা। বিড়বিড় করে নিষ্ঠুর শিশুওয়ালা। ভার্সিটি এসে ফারাহ নুসরাতের সাথে টুকটাক কথা বলছিল। নুসরাত আফসোসের সুরে বলে, তুই অন্য কাউকে খুঁজে পাসনি? আমাদের স্যারকেই জামাই বানানো লাগলো। এখন একটু মজা করে বলতেও পারবো না, দুলা ভাই বিয়ের ট্রিট দিন। পাশ থেকে সাজিদ বিরক্ত কণ্ঠে বলে, তুই খাসনি জীবনে? এখন ওর জামাইয়ের থেকে তোর হাতানো লাগবে কেন? নুসরাত রেগে মেগে সাজিদের দিকে আঙুল উঁচিয়ে বলে, এই কালামানিক, আমার ইচ্ছে আমি খাবো, তাতে তোর 14 গোষ্ঠীর কে? জীবনে তো 10টা টাকার কিচ্ছু খাওয়ালি না, কিপটুস শালা। সাজিদ রেগে বলে, তোকে আজ খাবারের মধ্যে চুবাবো। নুসরাত দ্রুত সাজিদের সামনে দাঁড়িয়ে বলে, এই সত্যি 10-12 প্লেট ফুচকা খাওয়ালেই হবে দোস্ত? সাজিদ চোখ ছোট ছোট করে বলে, রাস্তায় এত অভুক্ত কুকুর থাকতে তোকে কোন দুঃখে খাওয়াতে যাব আমি? সাজিদের কথা শুনে ফারাহ শব্দ করে হাসতে লাগলো। নুসরাত দাঁত কটমট করে তাকালো সাজিদের দিকে, রেগে বলে, তুই কোনোদিন বউ পাবি না, মিলিয়ে নিস। সাজিদ মনে মনে হেসে বলে, সামান্য খাবার না পেয়ে এসব অভিশাপ দেওয়া ঠিক নয়। কুকুররা খেয়ে যা অবশিষ্ট রাখবে ওর মধ্যে তোকে হাবুডুবু খাওয়ানোর ব্যবস্থা করে দেব। সাজিদের কথা শুনে নুসরাত চেঁচিয়ে বলে, কালামানিকের বাচ্চা, তোকে আমি দেখে নেব। সাজিদ পাত্তা দিল না, মনে মনে একটু হাসলো। উপরে মুখায়বে স্বাভাবিক রেখে ফারাহার সামনে দাঁড়িয়ে বলে, কংগ্রাচুলেশন দোস্ত। ফারাহা মৃদু হাসল। শুধু ভার্সিটির এক কোনায় দাঁড়িয়ে ফারাহাকে দেখছিল। ফারাহাকে ক্লাসরুমের দিকে যেতে দেখে সেও যেতে নিয়ে থেমে গেল ইরফানকে দেখে। ইরফান তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিজের শার্ট ঠিক করতে করতে চোখ ছোট ছোট করে বলে, কি অদ্ভুত, আমাকে এভাবে দেখছিস কেন? বউ পাত্তা দিচ্ছে না? ইরফান বিরক্তির চোখে তাকালো শুদ্ধর দিকে। গতকাল অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে একটা কথা মনে পড়েছে। মাইরা তাকে বুড়ো বলে সম্বোধন করেছিল। সে কি আসলেই বুড়ো? ব্যাপারটা ভাবতেই কেমন বিশ্রী অনুভূতি হলো। তবুও নিজেকে দমাতে না পেরে শুদ্ধর থেকে শুনতে এসেছে তাকে কি বুড়োদের মতো লাগে কিনা কোনোভাবে। শুদ্ধ ইরফানকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে পকেট থেকে একটা ওয়ান টাইম মাস্ক বের করে। এরপর মাস্কটি মুখে দিতে দিতে বলে, না, মানুষের নজর আর নেওয়া যাচ্ছে না।
শুদ্ধবাবু, তোকে এত কিউট হতে কে বলেছিল বলতো? শেষমেশ ছেলেরাও নজর দিচ্ছে তোর উপর। আমার বউটার হরেক দিকে আর কজনের যে নজর পড়বে। শুদ্ধর কথায় তীব্র আফসোস ঝরে। ইরফান রেগে টান মেরে শুদ্ধর হাত থেকে মাস্ক ছুঁড়ে ফেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে বলে, ইন্না লিল্লাহ, আমার কোটি টাকার মাস্ক। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওর প্রাইস অনলি 10 টাকা। শুদ্ধ অসহায় মুখ করে বলে, ওটা আমার বউয়ের সম্পদ টাকার মাস্ক ছিল, তাই ওটার দাম কোটি টাকা। বেসুরা গলায় গায়, বোঝে না রে, বোঝে না, কেউ যে আর বোঝে না। শুদ্ধর বুকে কত ব্যথা, কষ্টের ঠেলায় ব্যথা হয় মাথা। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে থাপ্পড় খেতে না চাইলে মুখ বন্ধ কর। শুদ্ধ মেকি হেসে বলে, ওকে ডেয়ার। ইরফান শুদ্ধকে ছেড়ে সোজা হয়ে প্যান্টের পকেটে 2 হাত রাখে। এরপর বহু কষ্টে কয়েকটি শব্দ জিভ ঠেলে বের করে, আমাকে দেখতে বুড়োদের মতো লাগে। শুদ্ধ ইরফানের কথায় শুনে অবাক হয়ে তাকায়, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে হেসে বলে, ইয়ে আল্লাহ, তুই এই সত্যি কথা কি করে জানলি দাদু? তোকে তো এক পারফেক্ট দাদু দাদু লাগে। দাদু রে দাদু, ও দাদু, কি কিউট দাদু, ও গো বুড়ো দাদু। ইরফান রেগে দাঁত কিরমির করে বলে, হোয়াট দ্য হেল। শুদ্ধ দ্রুত জায়গা প্রস্থান করতে দৌড় দিয়ে একটু গিয়েই থেমে যায়। ইস, এটা ভার্সিটি, এভাবে দৌড়ালে স্টুডেন্টরা কি ভাববে? পিছু ফিরে ইরফানের দিকে একবার তাকালো। শুদ্ধ বুঝলো না ইরফানের কি হয়েছে, তবে ইরফানের কাণ্ডে তার পেট ফেটে হাসি পাচ্ছে। এ আবার নিজের চেহারা নিয়ে কবে ভাবতে শুরু করলো? ছোটবেলায় ইরফান প্রথম প্রথম যখন তাদের গ্রামে বেড়াতে গিয়ে তো তার সাথে বের হতো, শুদ্ধকে যে কতজন জিজ্ঞেস করতো ইরফান বিদেশি নাকি এজন্য। শুদ্ধর উত্তর দিতে দিতে মুখে ফেনা উঠে যেত যে ইরফান তার রক্তের মামাতো ভাই। শুদ্ধর কাছে নর্মালি লাগে, ছোট থেকে একসাথে থাকছে, তবে মানুষের কথা শুনে সে ইরফানকে পরখ করত। গায়ের রংটা একটু বেশি ফর্সা, সাথে চোখের মনি বাদামি। শুদ্ধর তো ছেলে হয়েও ইরফানকে দারুণ লাগে, তাহলে মেয়েদের আরও কেমন লাগবে? আর এই গর্ধব নিজের চেহারা নিয়ে পড়েছে। শুদ্ধর গ্রামে অনেক মেয়েরা ইরফানের দিকে তাকিয়ে থাকলে ইরফান তার উপর রেগে যেত। কি জ্বালা, সে কি ওদের তাকাতে বলেছে? ইরফানের রাগের শিকার হতেও অবশ্য ভালোই লাগতো, এখনও লাগে। গ্রামের এক মেয়ের সাথে একবার লাইন লাগিয়ে দিতে প্রথম ধাপ অতিক্রম করেছিল, অমনি ইরফানের হাতে খপ্পর খেয়েছিল। ছোটবেলার কথা মনে করে শুধু মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। বেশ ভালো ছিল সেই দিনগুলো। কলেজ থেকে বাড়ি ফিরে মাইরে গোসল করে বের হলো। এরপর নামাজ পড়ে নিল। ভীষণ গরম পড়েছে। ইরফান তাকে নামিয়ে দিয়েই অফিসে গিয়েছে। মাইরের মনটা খারাপ। সকালে ইরফানের বলা ওই কথাটুকু সে মেনে নিতে পারছে না। ইরফান তাকে ধোঁয়াশার মাঝে রাখে। সে যখনই ইরফানকে একটু একটু বুঝতে চায়, তখনই ইরফান তার চাওয়ার উপর একগাধা বিরক্তির কারণ ঢেলে দেয়। মেজাজ খারাপ লাগে মাইরার। অসহ্য একটা লোক। এই লোক তাকে পছন্দ করবে না, সেও এই লোককে ভালোবাসবে না। কথাগুলো ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছল। পরনে একটা প্লাজো, উপরে একটা গোল পাতলা জামা। মাইরা জানে না এগুলোর নাম, তবে গরমে পরে বেশ আরাম পাওয়া যায়। ইরফান হয়তো এনে দিয়েছে, ঘরের এসি দেয়া। মাইরার গরম অনুভূত হলো না, তাই সে মনে মনে ভাবল আজ সে শাড়ি পরবে। ইরফানের দাদির দেয়া শাড়ি নয়, ভালো শাড়ি, একদম মার্জিতভাবে, সুন্দরভাবে। ভাবনা অনুযায়ী মাইরা কাবাড খুলে শাড়ি হাতালো। বেশ অনেকগুলো শাড়ি পেয়েছে। মাইরার কোনোটাই বাসায় পরার মতো লাগছে না। হঠাৎ মনে পড়ল তার শাশুড়ি বেশ কয়েকদিন আগে একটা সুতির শাড়ি দিয়েছিল। মাইরা ওগুলো নিচের দিকে তাকে রেখেছিল, তার মনে নেই। সেখান থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে এর মাঝ থেকে একটা কাপড় কালারের শাড়ি চুজ করলো। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সময় নিয়ে শাড়িটি গায়ে জড়ালো। একদম পারফেক্ট লাগছে। এটাই পরে মনে হচ্ছে এই শাড়ি বাসাতে পরার জন্যই। মাইরের মূলত মন খারাপ, এই জন্য তার শাড়ি পরতে ইচ্ছে হলো। নিজেকে আয়নায় দেখে সত্যি সত্যি একটু হলেও মন ফুরফুরে লাগলো। নিজেকে পরিপাটি করে বেলকনিতে যায়। বেলকনিতে সে নয়নতারার গাছ লাগিয়েছে, সেখানে বেশ ফুল ফুটেছে। মাইরা কয়েকটা গাছের সব ফুল বসে বসে ছিল, অনেকগুলো হয়েছে। মাইরা শাড়ির আঁচলে ফুলগুলো নিয়ে ঘরে এসে বেডের উপর রাখে সব। এরপর কিছু একটা ভেবে ঘর থেকে বেরিয়ে যায়। নিচে নেমে রুমা নেওয়াজকে দেখে জিজ্ঞেস করে, মা, আপনার কাছে শুয়ে আছে? রুমা নেওয়াজ মাইরার মাথা থেকে পা পর্যন্ত দেখল। শাড়ি পরে মেয়েটাকে বেশ ভালো লাগছে, সাথে আগের চেয়ে কিছুটা বড় বড় লাগছে। ইরফান মাইরাকে ছোট ছোট বলে মানত না, এখন তার ছেলেটা অনেকটাই মেনে নিয়েছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে।
তবে তার মনে হয় ইরফান এভাবে মাইরাকে দেখলেও এখনও যেটুকু মানতে নারাজ সেটুকু ঘাটতিও পূরণ হবে। অতঃপর মাইরের উদ্দেশ্যে বলে, তোমাকে আরও কয়েকটা এরকম শাড়ি আনিয়ে দেব, এখন থেকে শাড়ি পরবে, বুঝেছ? মাইরে বোকা চোখে তাকায় তার শাশুড়ির দিকে। সে চাইল শুই, আর ইনি তাকে বলছে শাড়ির কথা। রুমা নেওয়াজ কিছু না বলেই তার ঘরের দিকে চলে গেলেন। মাইরা বিরক্ত চোখে তাকিয়ে রইল। তার কাছে ইরফান আর তার শাশুড়িকে এক গোয়ালের গরু লাগে। মাইরা ইরফান আর তার শাশুড়িকে বলতে ইচ্ছে করে, হাসলে কি পাপ হয়? এজন্য হাসেন না। বিশ্বাস করুন, হাসলে পাপ হয় না। আপনারা এবার হাসতে পারেন।